আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে আসা, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল এর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা কোশ্চেন সলভিং ক্লাস। আজকের লেকচারটা হচ্ছে একটা কোশ্চেন সলভিং ক্লাস বা প্রবলেম সলভিং ক্লাস। এই প্রবলেম সলভিং ক্লাসে আমরা দেখব একজোড়া দম্পতি, তারা বিবাহ করেছে জাপানে এবং তারা বসবাস করে হচ্ছে কোথায়? বাংলাদেশ। তো তারা বিবাহ করেছে হচ্ছে জাপানে এবং তাদের বসবাস হচ্ছে বাংলাদেশে। এখন তারা ডিভোর্স চাইছে। তো এই যে তারা এখন ডিভোর্স চাইছে, সেটা কোন দেশের ল অনুযায়ী সেই ডিভোর্সের প্রসিডিউরটা গভর্নস হবে বা নিয়ন্ত্রিত হবে, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের টপিকের প্রবলেমটা যদি আমরা আবার দেখি, সেটা হচ্ছে কি, এ কাপল ম্যারিড ইন জাপান, কাপল ম্যারিড ইন জাপান বাট রিসাইডিং ইন বাংলাদেশ। এখানে চারটা বিষয়। একটা হচ্ছে কি, ম্যারিড ইন জাপান বাট রিসাইডিং ইন বাংলাদেশ, মানে একটা কাপল বিবাহ করেছে হচ্ছে কোথায়? জাপানে, আর তাদের বসবাস হচ্ছে কোথায়? বাংলাদেশে। হ্যাঁ, 6 ডিভোর্স। আরেকটা বিষয় কি, তারা এখন কি চায়? ডিভোর্স চায়। এখানে কয়টা বিষয় আছে আমি আবার বলি। একটা কাপল বিবাহ করেছে হচ্ছে কোথায়? জাপানে, এবং বসবাস করে বাংলাদেশে, এবং তারা কি চায়? ডিভোর্স চায়। এখন হুইচ কান্ট্রিজ ল গভর্নস, এখন কোন দেশের আইন অনুযায়ী তারা ডিভোর্সটা মেনটেন করবে বা ডিভোর্সের কার্যক্রম পরিচালনা করবে। সহজ এবং সিম্পল একটা উদাহরণ হচ্ছে, তারা যদি যখন বিবাহ করে, তারা হচ্ছে যখন বিবাহ করে, বিবাহের সময় তারা তো বিবাহ করছে জাপানে, তো ওই বিবাহের সময় যে কন্ট্রাক্টটা হয়, ওই কন্ট্রাক্টের মধ্যে যদি তারা বলে দেয় যে পরবর্তীতে ডিভোর্স যখন হবে তাদের বা সেপারেশন যদি হয়, তো সেটা হয় জাপানে হবে অথবা বাংলাদেশে হবে। যদি এখানে বলে দেওয়া থাকে যে ডিভোর্স পেপারের মানে ম্যারেজ কন্ট্রাক্টে, যে যদি তাদের সেপারেশন হয় কোনোদিন বা সেপারেশন হওয়ার প্রয়োজন পড়ে, তবে সেটা জাপানিজ ল অনুযায়ী হবে। তবে তাদের সেপারেশনটা সিম্পলি হচ্ছে জাপানিজ ল অনুযায়ী এবং জাপানে হবে। আবার যদি তারা ওই কন্ট্রাক্টে বলে দেয় যে হচ্ছে বাংলাদেশি, যেহেতু তারা বাংলাদেশের রেসিডেন্স আছে এবং তারা বাংলাদেশে বসবাস করে, সেহেতু তাদের ওই কন্ট্রাক্টে যদি বলে দেওয়া থাকে যে তাদের এই সেপারেশনটা হবে বাংলাদেশে, তখন ওই প্রাইভেট ইন্টারন্যাশনাল ল রুলস অনুযায়ী তখন তাদের এই সেপারেশনটা কোথায় সংগঠিত হবে? বাংলাদেশে। কেননা তাদের কন্ট্রাক্টে এটা বলে দেওয়া আছে। এখন কথা হলো, যদি তাদের কন্ট্রাক্টে এরকম কোনো কিছু বলে দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে তার ব্যবস্থাটা কি হবে? যে তাদের কোনো কন্ট্রাক্টে এরকম কোনো কিছু বলা নেই যে তাদের যদি ডিভোর্স হয় তবে সেটা জাপানে হবে নাকি বাংলাদেশ হবে নাকি আদার্স কোনো কান্ট্রিতে হবে। এই ক্ষেত্রে আমরা কি বিষয় বা পদক্ষেপ নিতে পারি, সেটাই আমরা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল এর যে কিছু কনসেপ্ট আছে, প্রিন্সিপাল আছে, সেগুলো অনুযায়ী আমরা দেখলে সেটা বের করতে পারবো। তো একটা বিষয়, কোন দেশের আইন বা কোন দেশে হচ্ছে গভর্ন হবে কোন একটা ডিসপিউট, সেটা নির্ধারণের জন্য তিনটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জুরিসডিকশন, কোন দেশের জুরিসডিকশনের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে কি, চয়েস অফ ল বা অ্যাপ্লিকেবল ল। আরেকটা হচ্ছে রিকগনিশন এন্ড এনফোর্সমেন্ট, ওই আইনটা কি ওই দেশে রিকগনাইজ করে কিনা বা ওইখানে এনফোর্সমেন্ট হয় কিনা, সেই বিষয়গুলো নিয়ে। তো একটা ডিসপিউট যখন, একটা প্রাইভেট রিলেটেড কোনো ডিসপিউট যখন অ্যারাইজ হয় প্রাইভেট ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, তখন তিনটা বিষয় দেখতে হয়। একটা হচ্ছে কি, জুরিসডিকশন, কোন দেশের জুরিসডিকশনের মধ্যে পড়ে, কোন কোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে। দুই নাম্বারটা হচ্ছে কি, চয়েস অফ ল, কোন ল অনুযায়ী করবে। তিন নাম্বারটা হচ্ছে কি, রিকগনিশন এন্ড এনফোর্সমেন্ট, ওই লটা ওই কোর্টের যে জুরিসডিকশনের মধ্যে দিয়ে যে ল অনুযায়ী যেটা ডিসপিউট রেজুলেশন করবে, ওই লটা কি ওই দেশে বা ওই প্রেক্ষাপটে কি অ্যাপ্লিকেবল কিনা বা রিকগনাইজ করা যায় কিনা অথবা এনফোর্সমেন্ট করা যায় কিনা, এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। তো আমরা এই কেসটার ক্ষেত্রে যদি দেখি যে এক দম্পতি তারা বিবাহ করলো হচ্ছে জাপানে এবং তারা বসবাস করে বাংলাদেশে। এখন তারা ডিভোর্স চায়, কোন আইনের কোন ল অনুযায়ী সেটা পরিচালনা করবে সেটা আমরা দেখব। তো প্রথমে দুইটা বিষয় এখানে আমি উল্লেখ করছি, দুইটা বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে জুরিসডিকশন আর একটা হচ্ছে অ্যাপ্লিকেবল ল। তো জুরিসডিকশনটা আমরা যদি নির্ধারণ করার চেষ্টা করি, প্রথমেই তো বলে দিলাম যে যদি কন্ট্রাক্টের মধ্যে ডিরেক্ট অ্যাজ ইট ইজ বলে দেওয়া থাকে, তবে যেই দেশের ল অথবা যেই দেশের কোর্ট অনুযায়ী বলে দেওয়া আছে ডিরেক্ট, সেই দেশের কোর্ট বা সেই কোর্ট অনুযায়ী হচ্ছে তার জুরিসডিকশন থাকবে। অন্যথায় যদি এটা ডিরেক্টলি বলে দেওয়া না থাকে, তবে কয়েকটা ফ্যাক্টরস আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে এক নম্বরটা হচ্ছে কি, হ্যাবিচুয়াল রেসিডেন্স ইন বাংলাদেশ। যেহেতু তারা
বাংলাদেশে হ্যাবিচুয়াল রেসিডেন্স হিসেবে আছে, সেক্ষেত্রে তারা ওই ডিসপিউটটা সলভ করার জন্য বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টে হচ্ছে কি করতে পারবে, মামলা বা মোকদ্দমাটা পরিচালনা করতে পারবে, বা ওইভাবে তারা হচ্ছে ডিভোর্সটা মেনটেন করতে পারে। 2 নাম্বার হচ্ছে কি ডোমিসাইল ইন জাপান। তারা যেহেতু জাপানের ডোমিসাইল, যদি তারা জাপানের ডোমিসাইল হয়, ডোমিসাইল মানে হচ্ছে কি, ডোমিসাইল একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ প্রাইভেট ইন্টারন্যাশনাল। সেটা হচ্ছে কি, ডোমিসাইল হলো যে জায়গায় কোনো ব্যক্তি পার্মানেন্টলি বসবাস করার ইন্টেনশন থাকে, তখন সে ওই জায়গার বা ওই স্টেটের হচ্ছে ডোমিসাইল গ্রহণ করে। মানে আপনি একজন ব্যক্তি, আপনি যদি হচ্ছে জাপানে জন্মগ্রহণ করেন এবং আপনার পার্মানেন্ট একটা হাউস আছে এখানে এবং আপনার পার্মানেন্ট ইন্টেনশন আছে, আপনি কাজের প্রয়োজনে বা জীবনের তাগিদে যেখানেই যান, আপনি পরবর্তীতে একটা সময় আপনার এই জায়গায় জন্মস্থানে বা আপনার যে বাড়ি সেই জায়গায় আপনি ফিরে আসবেন, তখন সেটাকে বলে হচ্ছে ডোমিসাইল। তো এই জায়গায় যেহেতু ডোমিসাইল হচ্ছে ধরেন জাপানে এবং তারা রেসিডেন্স হচ্ছে কোথায়, বাংলাদেশে আসা, তারা বসবাস করছে কোনো একটা কারণে, জাপানিজ দম্পতি, তাদের ডোমিসাইল যদি হচ্ছে জাপানে থাকে, তবে ওই তারা জাপানেও হচ্ছে কি করতে পারে, জাপানের কম্পিটেন্ট কোর্টেও সে বিষয়টা নিয়ে যেতে পারে, জুরিসডিকশন থাকবে। আরেকটা হচ্ছে কি ডুয়েল জুরিসডিকশন। কোথাও কোনো দেশ হচ্ছে ডুয়েল সিটিজেনশিপের মাধ্যমে ডুয়েল জুরিসডিকশন দিয়ে থাকে, তো আপনি চাইলে জাপানের কোর্টেও এই বিষয়টা নিয়ে যেতে পারেন, চাইলে বাংলাদেশের কোর্টেও নিয়ে যেতে পারেন, যদি ওই আপনার কান্ট্রি অথবা স্টেট হচ্ছে আপনাকে সেটা এলাও করে, ডুয়েল জুরিসডিকশন অথবা ডুয়েল সিটিজেনশিপের বিষয়টা। তার পরবর্তী বিষয়টা হচ্ছে কি অ্যাপ্লিকেবল ল। কোন দেশের আইন অ্যাপ্লিকেবল হয়। সহজ কথা হচ্ছে যে দেশে কম্পিটেন্ট কোর্টে হচ্ছে আপনি মানে ব্যাপারটা নিয়ে যাবেন, সেই দেশে কোর্ট সেই দেশের ল অনুযায়ী হচ্ছে কি আপনার এই ডিসপিউটটা রেজলিউশন করার চেষ্টা করবে। তবুও কিছু ফ্যাক্টর এখানে আছে। ইফ দে হ্যাভেন্ট চোজেন এ ল ইন ডিফল্ট রুল, যদি তারা কোনো ল চুজ না করে, তবে সেক্ষেত্রে ডিফল্ট ল কি হতে পারে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে কয়েকটা বিষয় আছে, যে দ্য ল অফ দেয়ার কমন হ্যাবিচুয়াল রেসিডেন্স। এখন যদি তারা কোনো ল চয়েস না করে, তখন ইন ডিফল্ট হিসেবে তারা যেখানে রেসিডেন্সি আছে যেখানে তারা বসবাস করে, যদি বাংলাদেশের কোর্টের জুরিসডিকশন অনুযায়ী তারা সেই ব্যাপারটা নিয়ে যায়, তবে হচ্ছে কি বাংলাদেশি ল এই জায়গায় অ্যাপ্লিকেবল হবে। তারপর হচ্ছে কি দ্য ল অফ দেয়ার লাস্ট হ্যাবিচুয়াল রেসিডেন্স ইফ ওয়ান স্টিল রিসাইডস দেয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে তাদের লাস্ট রেসিডেন্স যেখানে ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তাদের একজনের এখানে ওই লাস্ট রেসিডেন্স যেখানে আছে এখানে স্টিল তার বসবাস থাকতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে ওই তাদের যে লাস্ট বসবাস যেখানে ছিল, সর্বশেষ বসবাস যেখানে ছিল, এবং তাদের দুইজনের একজন এখানে এখনো বসবাস করছে, তবে ওই এরিয়ার কোর্টের জুরিসডিকশন থাকবে এবং ওই কোর্টের ওই এরিয়ার লটাই হচ্ছে কি অ্যাপ্লিকেবল হবে। তারপর হচ্ছে কি দ্য ল অফ দেয়ার কমন ন্যাশনালিটি। যদি তাদের কোনো কমন ন্যাশনালিটি থাকে, তবে সেই কমন ন্যাশনালিটির ল যেটা থাকবে, যে কোর্টের জুরিসডিকশন অনুযায়ী যাবে, সেই ল অনুযায়ী হচ্ছে কি তাদের এই ডিসপিউটটা রেজলিউশন করবে, অর্থাৎ ডিভোর্সের যে ব্যাপারগুলো আছে সেটা ফুলফিল হবে। অর্থাৎ আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনায় দেখলাম একটা দম্পতি, তারা হচ্ছে জাপানে হচ্ছে তারা ম্যারিজ বিবাহ করে এবং তারা হচ্ছে জাপানের ডোমিসাইল, এবং তারা বাংলাদেশের বসবাস করে, বাংলাদেশের রেসিডেন্সি আছে, রিসাইডিং ইন বাংলাদেশ, এবং তারা ডিভোর্স চায়। তবে কোন আদালত মানে কোন দেশের ল অনুযায়ী সেটা করবে, সেই বিষয়টা আমরা দেখলাম। প্রথমত বললাম যদি কন্ট্রাক্টে বলে দেওয়া থাকে, তবে যেখানে বলে দেওয়া আছে সেই দেশের ল অনুযায়ী সেটা গভর্ন হবে। আর যদি কোনো প্রকারের কন্ট্রাক্ট ডিরেক্ট বলা না থাকে, তবে ডিফল্ট কিছু রুল আছে, সেই ডিফল্ট রুল অনুযায়ী আমরা দেখলাম। যদি সে রেসিডেন্সি অনুযায়ী সে বাংলাদেশের কোর্টে করতে পারবে, আবার ডোমিসাইল অনুযায়ী সে হচ্ছে জাপানের কোর্টে করতে পারে। আর যেই কোর্টে যাবে সেই কোর্ট অনুযায়ী, সেই দেশের ল অনুযায়ী সেটা অ্যাপ্লিকেবল হবে। তো আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।